নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের লেখক হলেন আনন্দ বাগচি। লেখকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প আয়না। কিন্নারদের অ্যাপার্টমেন্টে পৌঁছানোর আগেই সুনন্দর বুকের ভেতরটা কেঁপে উঠল। ভয়ঙ্কর কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। খুঁটুর নয় তো? ক্যাম্পাসের মধ্যে একটা পুলিশের জিপ, ভ্যান গাড়ি আর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। সে খালি গাড়িগুলোর পাশে খাকি পোশাকে কয়েকজন লোক খৈনি ডলতে ডলতে নিচু গলায় কি যেন আলোচনা করছিল। তবে কি কিন্নরদের বাড়িতেই কিছু হয়েছে? আজকাল ফ্ল্যাটে ঢুকে ডাকাতি, ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা তো আকছার ঘটছে। বন্ধুর বিপদের আশঙ্কায় কেমন দিশেহারা হয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল সে। একতলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে কিন্নর ওকে দেখতে পেয়ে গিয়েছিল। ছুটে বেরিয়ে এলো। কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই সুনন্দ, শুনেছিস? সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে দোতলায়। আমি তো বিশ্বাসই করতে পারছি না। কিরণ কাকু নেই। নেই? নেই মানে? সুনন্দ হাঁ হয়ে যায়। নেই মানে মারা গেছেন, হার্ট ফেলিওর। সে কি? আমি যে ওর জন্যই। পেছনে বিচিত্র রবের হর্ন শুনে রাস্তা ছেড়ে সরে গিয়েই সুনন্দ চমকালো। দেখলো কমলেশ কাকা তার মিউজিয়াম মাস্টারপিস থেকে নামছেন। এই যুগে এই কিম্ভূত মডেলের গাড়ি ভাবাই যায় না। কিরে, তুই এখানে? অত শত জবাব দেওয়ার সময় ছিল না। শুধু বলল, এ আমার বন্ধু কিন্নর সেন, একতলায় থাকে। কিন্নর? বাহ, চমৎকার নাম। তোমার সঙ্গে একটু পরে এসে আলাপ করব, কেমন? এই, তুই আয় আমার সঙ্গে, কুইক। হাত ধরে ছোট করে একটা টান দিলেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কমলেশ কাকা বললেন, অন ডিউটি না, বুঝতে পারছিস? আমার বুজুম ফ্রেন্ড কুশল কিরণ ঘোষ চলে গেল রে, খুবই রহস্যময় ভাবে। ফোন পেয়েই যেমন ছিলাম ছুটে আসছি। সুনন্দ দেখলো ওর পরনে ঘরে পড়া ধ্যাস্তানো পাজামা আর হাফ পাঞ্জাবি। অবাক হয়ে বলল, ওকে তুমিও চিনতে? চিনতাম মানে? ভ্রু কুঁচকে তাকালেন। বললাম না, ছেলেবেলার বন্ধু। কত বড় লেখক। বলেই হঠাৎ কিছু একটা খটকা লেগেছিল বোধহয়, তাই বলে ওর মুখের দিকে আরেক ঝলক তাকালেন, কিন্তু ওই পর্যন্তই। ফ্ল্যাটের দরজায় মোতায়েন কনস্টেবল হাঁ হাঁ করে পথ আগলে দাঁড়াতেই ভেতর থেকে এক দাবরানি। সঙ্গে সঙ্গে লোকটা যেন চাবুক খেয়ে সিধে হয়ে গেল। খোলা দরজা দিয়ে প্যাসেজে দুজন পুলিশ অফিসারকে দেখা যাচ্ছিল। একজন থানার ওসি, অন্যজন লালবাজারের ডিটেকটিভ ইন্সপেক্টর। দুজনেই ছুটে এসে স্যালুট করলেন। আসুন স্যার, কাজ প্রায় শেষ, শুধু আপনার জন্যেই। ভেতর ঘরে যেন মুহুর্মুহ বিদ্যুৎ চমকাচ্ছিল। এক গাদা লোক সেখানে সন্তর্পণে চলাফেরা করছিল। কেউ দেওয়ালের গায়ে মাছির মতো সেটে রয়েছে, কেউ টেবিলে হুমড়ি খেয়ে যেন গন্ধ শুকছে। এটাই ছিল ওর লেখার ঘর। দিন সাতেক আগে কিন্নর ওকে নিয়ে এসেছিল সকালের দিকে। ব্যাপার এই, ছোটদের একটা পত্রিকা বের করবে বলে সুনন্দ খুব তোড়জোড় করে লেগেছে। এত বড় একজন লেখকের যে কোনো একটা লেখা পেলেই ওরা বর্তে যাবে, তাই কিন্নরকে ধরেছিল। কিন্নর ওর নারী নক্ষত্র জানে, তাই বলে দিয়েছিল একবার লেখায় বসে গেলে কেউ মাথা খুঁড়লেও উনি দেখা করেন না। ঠিক সকাল 7টায় উনি দাড়ি কামাতে বসেন। সবকিছুই ওর ঘড়ি ধরে। এক চুল নড়চড় হওয়ার জন্যই। আসলে স্বাধীন মানুষ, লেখাই ওর জীবিকা, লেখাই ওর চাকরি। দিনে 10 ঘন্টা করে লেখেন। প্রথম ক্ষেপ ভোর 4:30 থেকে 6:30। তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার পর চা দিয়ে গেলে চা খান। দাড়ি কামিয়ে স্নান টান সেরে 8টায় ব্রেকফাস্ট। খবরের কাগজের চোখ বুলোনো। 8:30 থেকে 1:30 পর্যন্ত টানা 5 ঘন্টা লিখে উঠে পড়েন। আহারান্তে একটু গড়িয়ে নিয়ে ফের 3টে থেকে 6টা। চাটা খেয়ে একটু বাইরে ঘুরে আসেন। সন্ধে বন্ধু বান্ধব, সম্পাদক, প্রকাশক কি প্রতিবেশীরা কেউ এলে দেখা করেন, গল্পগুজবও হয়। রাতে আর কলম ধরেন না, পড়াশোনা করেন।
এই রুটিন অক্ষরে অক্ষরে মেনে চলেন সপ্তাহে 7 দিনই। এত পুরস্কার, এত সংবর্ধনা আর প্রশস্তি তো আর অকারণে পাননি। এখন বাংলার জীবিতদের মধ্যে তিনিই বলতে গেলে 1 নম্বর লেখক। ফ্ল্যাটের দরজা খোলা ছিল, কিন্তু ঘরের দরজা উনি সকাল থেকেই বন্ধ করেই রাখেন। এটাই নিয়ম। বাড়ির লোকজন সবাই জানে। দাড়ি কামাতে বসেছিলেন। ঠিক 7টায় ওরা নক করতে দরজা খুলে দিলেন। সব শুনে বললেন, কথা দিতে পারছেন না, 7 দিন পরে ঠিক এই সময় সুনন্দ যেন তাকে একটা ফোন করে, তখন তিনি বলবেন আদৌ লিখতে পারবেন কিনা। আজ ঠিক 7টাতেই সুনন্দ ফোন করেছিল, কিন্তু পরপর 2বার রং নাম্বার হয়ে যাওয়ায় মিনিট 7 দেরি হয়ে গিয়েছিল। তারপর ফোন বেজেই গেল, উনি ধরলেন না। একটু সময় দিয়ে দিয়ে বাড়তিনেক চেষ্টা করলো, কিন্তু একই ফল হলো। ফোন উনি তুললেনই না। বোঝাই গেল উনি রেগে গিয়েছেন। তাই খুব মনমরা হয়েই কিন্নারের কাছে ছুটে এসেছিল সুনন্দ। এসে শুনল এই কাণ্ড। লেখার ঘরখানা বেশ প্রশস্ত। পূর্ব দিকের বিশাল জানালার এক পাশে ছোট্ট একটা টেবিল, চা ব্রেকফাস্ট হয়। তলায় 2 থাক দেরাজে দাড়ি কামানোর সরঞ্জাম, মশলা, মুখশুদ্ধি আর হঠাৎ দরকারের ওষুধপত্র থাকে। প্রায় তার গায়ে গায়েই বেশ বড়সড় লেখার টেবিলে টেলিফোন, কারুকাজ করা কলমদানি, স্বামী বিবেকানন্দের ফ্রেমে দাঁড় করানো রঙিন ছবি, ধূপদান আর সুদৃশ্য শেড দেওয়া, যে কোনো দিকে ঘোরানো ফেরানো যায় এরকম টেবিল ল্যাম্প। পাশেই ঘূর্ণি বুকশেলফে ঠাসা রেফারেন্স বই। র‍্যাক পেরোলে ব্যালকনির দরজা আর অ্যাটাচড বাথ। চায়ের টেবিলের ঠিক উল্টো দিকে পশ্চিমের জানালার তলায় মেঝের উপর প্রায় চিত হয়ে পড়েছিলেন কুশল কিরণ, কিরকম বেকায়দা ভঙ্গিতে। একটু তফাতে রেজারটা ছিটকে পড়ে আছে, এক গাল কামানো, অন্য গালে সাবানের ফেনা পুরু হয়ে শুকিয়ে রয়েছে, চোখ আধ খোলা, মৃত্যু যন্ত্রণায় কোঁচকানো। ওদিকে টেবিলের দিকে চোখ ফিরিয়ে সাবান মাখানো ব্রাশ, জলের বাটি আর শেভিং ক্রিমের টিউব, আফটার শেভ লোশনের শিশি রয়েছে দেখা গেল। গালে রেজারের মাত্রই একটাকে টান দিয়ে হঠাৎ পশ্চিমের জানালার কাছে কেন যে তিনি উঠে এসেছিলেন বোঝা গেল না। তাকে কি কেউ ডেকেছিল? তাকে এভাবে এখানে কি কেউ ডাকতে পারে? সুনন্দ পায়ে পায়ে পশ্চিমের জানালায় গিয়ে গ্রিল ধরে দাঁড়ালো। ততক্ষণে বডি তুলে নিয়ে যাওয়া হয়েছে। বছর 50 বয়সের কিরণবাবুকে দেখতে শক্তপোক্তই ছিল, কিন্তু মানুষটার নাকি হার্টের ব্যামো ছিল। নিচেই হাউসের পেছনের দিকের ফালি জমিতে কিচেন গার্ডেন টানা চলে গেছে। লতানে শশা, ভুঁই কুমড়ো, টমেটো আর লাল শাক, ফুলকপির চাষ। চলাফেরা করার পথ নেই। তারপর মাথায় কাঁটাতার জড়ানো 1 মানুষ সমান পাঁচিল। পাঁচিলের ও পিঠেই বোধ হয় লম্বা ডোবার সাইজের পুকুর ছিল একটা, ঘেঁস ফেলে বোঝানো হয়েছে। তার ওপাশে চোরা কাঁটায় ছাওয়া ঘেঁষো জমি সাফ করে হাউজিং এর গোটা 3 বাড়ি উঠেছে। শুধু পিলার, মেঝে আর সিঁড়ি হওয়ার পর কোনো কারণে কাজ বন্ধ হয়ে আছে। কমলেশ কাকা পাশে এসে বসলেন। যা ভাবছিস অসম্ভব। সুনন্দ সত্যিই চমকালো। সে সত্যিই ভাবছিল অসম্ভব। শুধু অসম্ভবই নয়, অর্থহীন, হাস্যকর। এদিক থেকে ভদ্রলোককে ডাকা দূরে থাক, এমন কোনো শব্দটব্দ করার লোকও নেই যা শুনে তিনি ব্যস্ত হয়ে ছুটে আসবেন। সুনন্দর কথা শুনে কমলেশ কাকা বললেন, তার মানে তুই যখন প্রথম রিং হতে শুনেছিলি তখন কুশল ওয়াজ অলরেডি ডেড। সদর বন্ধ ছিল। ওর স্ত্রী নবনীতা কিচেনে গ্যাসে চাপানো প্রেসার কুকারে সিটি দিচ্ছিল। অন্যদিকের একটা বেডরুমে 22-23 বছরের ভাগ্নে রূপেন দরজা বন্ধ করে শীর্ষাসন করছে। ফোন বেজে যাচ্ছে অনেকক্ষণই, কারো কানেই যায়নি। পরে শুনতে পেয়ে ওর স্ত্রী গিয়ে দেখেন ভেতর থেকে লেখার ঘরের দরজা বন্ধ। ফোন শেষবার বাজতে বাজতে থেমে গেল। মেঝের উপর কুশল পড়ে আছে। রূপেন ব্যায়ামের পোশাকেই ছুটে গিয়ে তেতলা থেকে ওর বন্ধু ভবনাথ বাবুকে ডেকে আনে। তিনি তখন মর্নিং ওয়াক থেকে ফিরে সবে লুঙ্গি আর ফতুয়া গায়ে চাপিয়েছেন, সেই সঙ্গে চাই জল। কারণ স্ত্রী ছেলেমেয়েরা এখানে নেই, বাইরে কোথাও বিয়ে বাড়িতে গেছে। লোক জড়ো করে দারোয়ানকে ডেকে ঘরের কপাট ভেঙে ভেতরে ঢোকা হয়। ভবনাথই থানায় লালবাজারে ফোন করেন।
কাকুর ডাক্তার কি বললেন? সুনন্দ জানতে চায়। কমলেশ রুমাল দিয়ে চোখ মুছে নিয়ে বললেন, হার্ট ফেল। কিন্তু বাঁ হাতের তালুতে একটা পোড়া সাদা দাগ দেখতে পেয়েছেন, টাটকা, সেটা বোঝা যাচ্ছে না। এক কাজ কর, তোকে 5 মিনিট সময় দিলাম, এ ঘরে যা কিছু দেখার ইচ্ছে খুঁটিয়ে দেখে নে। আমরা তারপর ওপাশের ঘর থেকে ভবনাথ বাবুকে ডেকে নিয়ে ওপরে ওর ঘরে যাব, ওর মুখ থেকে আলাদা করে কিছু শুনবো। গ্রিলে পিঠ ঠেকিয়ে পেছনে হাত রেখে সুনন্দ দাঁড়িয়েছিল। হঠাৎ হুল ফোটার মতো খচ করে আঙুলে কিছু বিঁধতেই সুনন্দ ভয়ে চমকে উঠেছিল। রহস্যময় হত্যাকাণ্ডের ঘরে স্নায়ু এমনিতেই এমন টান টান হয়ে থাকে, ভীতু সাহসীর কোনো ব্যাপার নয়। ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল কিছুই না, একগুছি তামার তার গ্রিলের নিচের দিকের একটা পাতে কেউ বেঁধে যেন আংটি বানিয়েছে। ছেলেবেলায় সুনন্দ করেছে, তবে আঙুলে। হাইট দেখে বোঝা যায় কোনো বাচ্চা ছেলে কিংবা মেয়ের কাজ। ভাগ্যিস কমলেশ কাকা তার চমকে ওটা দেখতে পাননি। সেই সময় সিগারেট ধরাচ্ছিলেন, নইলে ভীতু বলে ঠাট্টা করতেন। তারির গুছিটার প্যাঁচ খুলে ফেলে দিতে যাচ্ছিল। কমলেশ বললেন, কি করিস? ও কিছু না। সুনন্দ মুচকি এসে বলল, চলো, যাবে? ভবনাথ সদর বন্ধ করে যেতেও ভুলে গিয়েছিলেন, সময় পাননি। ওদের নিয়ে একটু বিব্রত হয়েই বললেন, আসুন, বসুন। সোফার উপর দলা পাকিয়ে ফেলে রাখা পাজামা পাঞ্জাবি আর টুকিটাকি তুলে নিয়ে বললেন, আপনারা বসুন, আমি আসছি। চা খাবেন? ইস, আমার চায়ের জল বোধহয় ফুটে শুকিয়ে গেল। কমলেশ মাথা নেড়ে জানালেন, না। ফিরে আসতেই কমলেশ জিজ্ঞেস করলেন, আপনি বোধহয় কোনো শব্দ টব্দ শোনেননি? কিসের শব্দ? না, তবে নিচের তলায় ভদ্রলোক নাকি ধূপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন। কুশলের লেখার ঘরের ঠিক নিচেই ওর ঘর কিনা, তবে গুরুত্ব দেননি। আচ্ছা, রূপেন সম্পর্কে আপনার? না না, ও খুব ভালো ছেলে, একটু ডাল হেড, শরীরচর্চা নিয়েই মেতে থাকে। মামা মামির অবর্তমানে ওই অবশ্য সবকিছু পাবে। ওই ছেলেটার টাকা পয়সার লোভ নেই। কুশলরা নিঃসন্তান, রূপেনকেই ওরা ছেলের মতন দেখতো। আচ্ছা, জানেন, কানাঘুষো শোনা যাচ্ছিল কুশলের নাম এবারে নোবেল পুরস্কারের জন্য উঠেছে। এবারে যদি নাও হয়, সামনের বছরে পেয়ে যেতেও পারত। কমলেশ ঠাট্টা করে বললেন, আপনার হিংসে হয়নি? আপনিও তো লেখক মশাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভবনাথ বললেন, কি যে বলেন ভাই, কিসে আর কিসে, আমি ওর পায়ের নখের যুগিও না। আরো দু একটা কথার পর সুনন্দ মাঝে পড়ে হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা ভব কাকা, ওর ঘরে বাচ্চা ছেলে মেয়ে কখনো ঢুকতো? না, কেন ঢুকবে না? ভবনাথ হাত নেড়ে বললেন, কুশল বাচ্চাদের ভীষণ ভালোবাসত। ওই তো একতলা ভদ্রলোকের ভাইয়ের দুটো যমজ মেয়ে প্রায়ই ওর ঘরে ঘুরঘুর করত। কেন বলতো? সুনন্দ হেসে বলল, এমনি। কদিন পরে কমলেশ কাকা সুনন্দদের বাড়িতে এসে হাজির। বললেন, জানিস, বিশেষজ্ঞদের মত হচ্ছে ইলেকট্রিক শক দিয়ে কুশলের হার্ট ফেল করানো হয়েছে, কিন্তু কি করে সেটাই ধরতে পারা যাচ্ছে না। সুনন্দ লাফিয়ে উঠে বলল, তাই বলো, আমার আগেই বোঝা উচিত ছিল। ইস কাকু, এই সোজা ব্যাপারটাই আমি ধরতে পারিনি, আমি কি মুখ্য। কমলেশ সোজা তাকালেন, কি বকছিস পাগলের মতো? হয়তো পাগলামি করছি। আমার মনে হয় পশ্চিমের জানালার গ্রিলটা ইলেকট্রিফাইড করে রাখা হয়েছিল, এই দেখো। বলেই সুনন্দ ছুটে গিয়ে ওর টেবিল থেকে 2.5 ইঞ্চি লম্বা একগুছি তামার তার এনে দেখালো। এ কোনো বাচ্চা মেয়ের কম্ম নয়। এইটুকু তার দিয়ে কোথায় পেলি? গ্রিলে জড়ানো ছিল, পরে টেনে ছিঁড়ে নেওয়ার সময় এটুকু থেকে গিয়েছিল। তোর কথা ঠিক হলে বলতে হয় বাঁ হাতে গ্রিল চেপে ধরার ফলেই কুশল বিদ্যুৎপৃষ্ট হয়। কিন্তু যে করেছে তার মোটিভ কি, আর কি করেই বা সে কুশলকে ওখানে টেনে নিয়ে গেল,
গ্রিল ধরতে বাধ্য করলো। ঘর তো ভেতর থেকে বন্ধই ছিল। মোটিভ টোটিভ আমি জানি না, তবে কি করে নিয়ে গিয়েছিল অনুমান করা যায়। হত্যাকারী পেছনের দিকের হাউজিং এর বাড়িটার 3 তলায় উঠে একটা ছোট হাত আয়না দিয়ে কুশলবাবু সামনের আয়নায় রোদ্দুরের ঝলক ফেলতে থাকে। অবাক আর বিরক্ত হয়ে তিনি ব্যাপারটা দেখার জন্য পিছনের জানালার দিকে আসেন। কোত্থেকে আলোটা আসছে বুঝতে পেরে ওপরের দিকে তাকান, কিন্তু কিছুই দেখতে পান না। মুখের ওপর আলো এসে পড়ায় চোখ ধাঁধিয়ে যায়। ব্যাপারটা সামলাতে বাঁ হাতে গ্রিল চেপে ধরেন। সঙ্গে সঙ্গে লোকটা ছুটতে ছুটতে নিচের ঘরে ফিরে আসে আর তারটা ছিঁড়ে নেয়। আংটাটুকু গ্রিলের সঙ্গে লেগে থাকে। আগের রাতেই সে ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু কানেকশন দিয়েছিল ভোরবেলা। তারপর ও বাড়িতে উঠে রোদ ওঠার অপেক্ষায় বসেছিল। ওয়ান্ডারফুল গপ্প। কমলেশ হাসলেন। কিন্তু লোকটা কে? রূপেন না নিচের তলার কেউ? ভবনাথ বাবু। সুনন্দ মাথা চুলকে বলে, তুমি খেয়াল করনি? আমি দেখেছি। সোফার উপর ছাড়া জামা পাজামার সঙ্গে একটা গোল মতো আয়না আর তারের বান্ডিল, ব্ল্যাক পিন শুদ্ধ। তুলে নিয়ে ভেতরে চলে গেলেন। চায়ের জলের ব্যাপারটা নিশ্চয়ই বানানো।